কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি এই প্রবন্ধটা পড়ার জন্য, মানে এই কবিতাটা পড়ার আগে আমি তোমাদেরকে আপনাদেরকে বলবো যে এই কবিতাটাকে মুখস্থ করে যতগুলো কবিতা আছে এটাকে মুখস্থ করে ফেলতে হবে। গল্প তার সিকোয়েন্স বা প্রবন্ধের সিকোয়েন্স ধরে সঠিক উত্তর দেওয়া যায়, কিন্তু গল্পের সিকোয়েন্স ধরে সঠিক উত্তর দেওয়া যায় না। তো আমি আপনাদের বলবো যে এই কবিতাটা মুখস্থ করে ফেলুন। খুব ছোট্ট একটি কবিতা, দুপাতার কবিতা। মুকুন্দরাম চক্রবর্তীর লেখা কবিতা। এই কবিতাটা যে মূল উৎস হচ্ছে, ভালো করে শুনুন, এর উৎস হচ্ছে অভয়া মঙ্গল। উৎস অভয়া মঙ্গল। অভয়া মঙ্গল। এবার এই কবিতাটা মানে অভয়া মঙ্গলকে চণ্ডী মঙ্গলও বলা হয়। চণ্ডী মঙ্গলও বলা হয়। এই অভয়া বা মঙ্গল বা চণ্ডী মঙ্গলের দুটো খণ্ড, একটা হচ্ছে আখেটিক খণ্ড আর আরেকটি হচ্ছে নরখণ্ড। তো এই অভয়া মঙ্গল বা চণ্ডী মঙ্গলের আখেটিক খণ্ড বা আখেটিক খণ্ডে আছে অভয়া মঙ্গল বা চণ্ডী মঙ্গল। বোঝা গেল? এই পর্যন্ত কার বুঝতে অসুবিধা আছে বা কার কাছে ক্লিয়ার নয়? আপনাদের কাছে ক্লিয়ার? আমাকে একটু উত্তর দিয়ে জানাবেন। আচ্ছা, তাহলে এর কবি হলো মুকুন্দরাম চক্রবর্তী। এই মুকুন্দরাম চক্রবর্তীর একটা পরিচয় আছে, তার পিতৃ পরিচয়, তার মাতৃ পরিচয়, তিনি কোন সময়ের কবি। আধুনিক যে সমস্ত কবি তাদের সম্পর্কে আমরা সরাসরি জানি যে এই এত খ্রিস্টাব্দ থেকে এত খ্রিস্টাব্দের মধ্যে জন্মগ্রহণ করেছেন এবং মৃত্যু হয়েছে তার, ঠিক আছে। কিন্তু মুকুন্দরাম চক্রবর্তী যেহেতু মধ্যযুগের কবি, অর্থাৎ যে সময় ছাপাখানা ছিল না সেই সময়ের কবি, তাই এতটা সময় সচেতনতা নিয়ে সেখানে বিশেষভাবে কিছু বলা হয়নি। চণ্ডীমঙ্গল কাব্যে যে কবি মুকুন্দরাম চক্রবর্তী, তিনি হলেন চণ্ডীমঙ্গল কাব্যে একেবারে প্রধান কবি। অর্থাৎ সেই তার আগে হয়তো অনেক কবি চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেছেন, কিংবা তারপরেও অনেকেই চণ্ডীমঙ্গল রচনা করেছেন, কিন্তু তার সত্ত্বেও তিনি যে চণ্ডীমঙ্গলটি রচনা করেছিলেন সেই কাব্যটি সর্বশ্রেষ্ঠ একটি কাব্য। এবং প্রাচীন বাংলা সাহিত্যের কবিদের মধ্যে তার কাব্যকে অনুসরণ করেছেন পরবর্তীকালের মঙ্গল কাব্য রচয়িতারা। শুধু চণ্ডীমঙ্গল কাব্য রচয়িতারা নয়, মনসামঙ্গল, ধর্মমঙ্গল, অন্নদামঙ্গল, পাঁচালী রচনার ক্ষেত্রেও অনেকেই
তার কাব্যকে অনুসরণ করেছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে তিনি এইরকম একজন জনপ্রিয় কবি, অথচ তার সম্পর্কে বিশেষ কোনো সময়কাল, অর্থাৎ তিনি কোন সময়ে কাব্য রচনা করেছেন, কোন সময়ে কাব্য রচনা করেছেন সেটা আমরা জানতে পারছি না। জন্ম, সেটা আমাদের কাছে অনিশ্চিত। মৃত্যু কবে, সেটাও আমাদের কাছে একেবারে মানে একটা সন্দেহ, জিজ্ঞাসা থেকে যাচ্ছে। কারণটা কি? না, সেই সময়ের যে কবিরা তারা এতটা সচেতন, সময় বা সমাজ সম্পর্কে এতটা তারা সচেতন ছিলেন না। সে কারণে তাদের এই একটা সংশয় সর্বদা থেকে যায়। তো যাই হোক, এছাড়া সেই সময়ের কবিরা আসলে কাব্য রচনা করেছেন দেবদেবীর কাব্য, দেবদেবীর মাহাত্ম্য সূচনা বা মাহাত্ম্য মূলক কাব্য তারা রচনা করেছেন। সে কাব্য রচনা করতে গিয়ে তাদের মনে হয়েছে যে কাব্য তারা রচনা করছেন সেটা একেবারে যথাযথ দেবতার উদ্দেশ্যে রচিত। সেখানে দেবতার কথা বলতে গিয়ে নিজের কথা যেন না হয়ে যায়। সেই ভুবন হাজারিকার একটি গান আছে না, তোমরা মানে আপনারা শুনে থাকবেন, যে চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখেছি। তো সেই রকম নয়, চাঁদ দেখতে গিয়ে আমি চাঁদেরই দেখেছি, এই কথাটাই যেন সেই মধ্যযুগের কবিরা তারা খুব স্পষ্টভাবে মনে করতেন। তাই তাদের কাব্যে, অর্থাৎ তারা যখন নিজেদের কাব্য রচনা করেছেন সেখানে নিজেদের কথা বা নিজেদের সময়, বংশ পরিচয় সম্পর্কে যৎসামান্য কিছু বলেছেন। মধ্যযুগের সাহিত্যের ইতিহাসে আমরা প্রায় সবটাই অনুমান নির্ভরতার উপর, মানে অনুমান নির্ভর করে সেগুলোকে আমরা চেষ্টা করি সমাধান করার বা করার, তার একটা সমাধান পর্বকে উপস্থাপন করার। তো সেই সমাধান পর্বে আসার জন্য মুকুন্দরাম চক্রবর্তীর ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে মুকুন্দরাম চক্রবর্তী দামিন্নায় তার যে পুঁথি পাওয়া গেছিল, অর্থাৎ তার লিখিত যে কাব্য, হাতে লেখা কাব্য, তাকে বলা হচ্ছে পুঁথি বা পাণ্ডুলিপি। যে পুঁথি পাওয়া গেছিল সেই পুঁথির প্রাপ্ত অংশের আত্মকাহিনীতে কবির বংশ পরিচয় পাওয়া যায়। কবির পৈতৃক নিবাস কোথায়? দামিন্না। দামিন্না বা হচ্ছে দামুন্না। দামুন্না, সেখানে কবির ৬-৭ পুরুষের বাস ছিল। কবি দামিন্না ত্যাগ করে চলে আসেন আড়োড়ায়। কোথায় আসেন? না, আড়োড়ায়। আড়োড়ায়, অর্থাৎ এই দামিন্না থেকে তিনি চলে আসছেন আড়োড়ায়। তার একটা কারণ আছে, তিনি সে কারণ হিসেবে বলছেন, যখন আমরা চণ্ডীমঙ্গল কাব্য পড়বো, অর্থাৎ মানে টেক্সট হিসেবে পড়বো না, মানে আরো মুকুন্দরাম চক্রবর্তী সম্পর্কে আরো ডিটেলসে পড়বো, সেখানে বলছে যে তাহার তালুকে বসি দামিন্নায় চাষ চষি মিরাস পুরুষ ৬-৭। অর্থাৎ এখানে তিনি তার যে ভূস্বামী তার তালুকে বসে চাষ করছেন
6 পুরুষ 7 পুরুষ ধরে। কবি গ্রন্থ রচনাকালে আরোরাতে বেশ সুখে বসবাস করছিলেন। এই অবস্থায় আরোরা ছিল একটা ব্রাহ্মণ ভূমি এবং সেখানকার যে রাজা ছিলেন, রাজা খুব ইম্পর্টেন্ট এটা, রাজা হচ্ছে বাঁকুড়া রায়। এই বাঁকুড়া রায় মানে বাঁকুড়ার রাজা নয়, কিন্তু রাজার নাম হচ্ছে বাঁকুড়া রায়। বাঁকুড়া রায়ের পুত্র হচ্ছে রঘুনাথ রায়, তার পুত্র রঘুনাথ রায়ের সভাসদ ছিলেন। সভাসদ ছিলেন এবং দামিন্নায় বসে তিনি চাষ করছেন এবং সেখানে তিনি সভাসদ ছিলেন এবং রঘুনাথ রায় তার পৃষ্ঠপোষক ছিলেন। কাব্যের মধ্যে কবি নিজের বংশ পরিচয় দিতে গিয়ে বলছেন যে কৈরি কুলের রাজা সুকৃত তপন ওঝা, তস্যপুত্র উমাপতি নাম, তনয় মাধব শর্মা সুকৃতি সুকৃত কর্মা, তাহার নয় তনয় সদর, উদ্ধরণ পুরন্দর নিত্যানন্দ সুরেশ্বর, বাসুদেব মহেশ সাগর, সর্বেশ্বর অনুজাত মহামিশ্র জগন্নাথ, এইভাবে সেবিলা শঙ্কর। খুব ইম্পর্টেন্ট, এখানে তার যে পুরুষরা অর্থাৎ তার পূর্বপুরুষের প্রত্যেকটি নাম তিনি বলছেন। তারপরে বলছেন বিশেষ পুণ্যের ধাম, সুধন্য হৃদয় ধাম, কবিচন্দ্র তার বংশধর, অনুজ মুকুন্দ শর্মা সুকবি সুকৃত কর্মা, নানা শাস্ত্রে নিশ্চয় বিদ্যা, শিবরাম বংশধর কৃপাকর মহেশ্বর, রক্ষপুত্র পৌত্রেতি নয়ন। কবি মুকুন্দ তার যে বংশ পরিচয় অংশে তিনি বলছেন তিনি জন্মগ্রহণ করেছেন কৈরি গা বংশে। খুব ইম্পর্টেন্ট, কৈরি কৈরি গাঁয়ে বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কৈরি গাঁ অংশে তিনি জন্মগ্রহণ করেছেন এবং আরেকটুখানি আমরা দেখবো যে তার যে এই যে পুরো যে কয়েকটি পুরুষের নাম বললেন যে তপন ওঝার পুত্র উমাপতি, উমাপতির পুত্র হচ্ছে মাধব এবং মাধবের 9 পুত্র। মানে স্কেচটা এইরকম হবে যে তপন প্রথমে হবে তপন, তারপরে হচ্ছে তার পুত্র উমাপতি, তার পুত্র মাধব, তার হচ্ছে 9 পুত্র। সেই 9 পুত্রর মধ্যে কারা আছে? উদ্ধরণ, পুরন্দর, তারপর নিত্যানন্দ,
তারপর সুরেশ্বর, বাসুদেব, মহেশ, সাগর, তারপর সর্বেশ্বর, তারপর জগন্নাথ। তা এই জগন্নাথের পুত্র হচ্ছে হৃদয় মিশ্র। হৃদয় মিশ্র, এবং এই হৃদয় মিশ্রের আবার তিনটে পুত্র আছে। হৃদয় মিশ্রের তিন পুত্র সবাই দেখতে পাচ্ছেন তো? একটা হচ্ছে কবিচন্দ্র, মুকুন্দ, আর একটা হচ্ছে মুকুন্দ চক্রবর্তী, যেটা আর আরেকটা হচ্ছে রামনাথ। এই পাঁচজন যারা আছে, মানে এই তিনজন যে তার পুত্র, এই পুত্রের কথা আমরা পেলাম। তো এবারে তার, আমার কথা মানে এই ছবিটা সবাই দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ স্যার। কারোর বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? স্যার বাসুদেব, তারপর ওটা কি মহেশ্বর নাকি এটা? আচ্ছা, আমি আরেকবার বলে দিচ্ছি: উদ্ধরণ, পুরন্দর, নিত্যানন্দ, সুরেশ্বর। তারপর এটা হচ্ছে বাসুদেব, মহেশ, তারপরে সাগর, এটা সাগর, তারপরে সর্বেশ্বর, সাগর, তারপরে হলো সর্বেশ্বর। বুঝে গেল? হ্যাঁ স্যার। এবার এই জগন্নাথের পুত্র হচ্ছে হৃদয় মিশ্র। হৃদয় মিশ্রের তিন পুত্র কবিচন্দ্র, মুকুন্দ আর রামনাথ। তবে কবির আত্মকাহিনীতে তিনি একটি গ্রন্থ উৎপত্তির কারণ বলে সেখানে তার যে দেশত্যাগ, সেই দেশত্যাগের একটা করুণ কাহিনী তিনি দিয়ে রেখেছেন, মানে আলোচনা করেছেন যে সেখানে ভূস্বামী এবং মুসলিম শাসকদের অত্যাচারে তিনি অত্যাচারিত হয়ে তিনি দেশত্যাগ করেছিলেন। করে তিনি দামিন্না থেকে আড়োয়ায় চলে আসেন। সেখানে রঘুনাথ, মানে বাঁকুড়া রায়ের পুত্র রঘুনাথ রায়ের গৃহশিক্ষক হিসেবে নিযুক্ত হন, এবং পরবর্তীকালে রঘুনাথ রায়ের পৃষ্ঠপোষকতায় তিনি কাব্য রচনা করেন। তার তার যে সময়কাল, সেই সময়কাল যদি আমরা দেখি, যে রঘুনাথ রায়ের রাজত্বকালের যে সীমা 1604-5 খ্রিস্টাব্দের কাছাকাছি। কিন্তু ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে আমরা সমস্তটা বিচার করে দেখতে পারি যে 1586 খ্রিস্টাব্দ থেকে 1604-5 খ্রিস্টাব্দের মধ্যে নানা ঘাত প্রতিঘাতে তিনি কাব্যটি রচনা করেছিলেন। ঠিক আছে? এবারে আমরা মূল কাব্যতে চলে যাই, অর্থাৎ আমাদের যে কবিতাটা আমাদের পড়ানো আছে, যে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি।
ঝড় বৃষ্টি, এই যে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি যে কাব্যটি, সেই কাব্যটি বোঝার আগে অর্থাৎ কবিতাটি বোঝার আগে এর একটা প্রেক্ষাপট আছে কবিতাটি। অর্থাৎ ঝড় বৃষ্টি হঠাৎ করে আসে না বা হয় না, আসলে দেবী চণ্ডী তার পূজা পাওয়ার জন্য কালকেতুকে তিনি কিছু ধন দেন, সম্পদ। সেই সম্পদ দেওয়ার পরে কালকেতু সেই জঙ্গল কেটে সে রাজা হয় এবং রাজা হয়েছে, কিন্তু তার কোনো প্রজা নেই। তো কালকেতুর যে নগর, সেই নগরের পার্শ্ববর্তী নগর হচ্ছে কলিঙ্গ দেশ। কলিঙ্গ দেশে জনবসতি অনেক বেশি, কিন্তু সেখানকার রাজা সুশাসক, কিন্তু প্রজারা সেখান থেকে এই কালকেতুর নগরে তারা আসতে চায় না। তো তখন কালকেতু খুব আফসোস করে দেবী চণ্ডীর কাছে। দেবী চণ্ডী তখন পার্শ্ববর্তী রাজ্য কলিঙ্গ দেশে সে ঝড় বৃষ্টি ঘটায়। সেই ঝড় বৃষ্টির যে ভয়ঙ্কর বর্ণনা, সেই বর্ণনা এখানে দেয়া হয়েছে এই কাব্যের মধ্যে, যে মেঘ কইল অন্ধকার দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। অর্থাৎ মেঘে মেঘে এতটাই ঘন ঘটা যে চারিদিক এতটাই অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে যে কেউ কাউকে দেখতে পাচ্ছে না। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, চিকুর মানে হচ্ছে বজ্র, লিখে নিতে পারেন পাশে। চিকুর শব্দটির অর্থ হলো বজ্র। ঈশান কোণে মেঘ উঠল, এবং ঈশান কোণ মানে হচ্ছে উত্তর পূর্ব কোণ। উত্তর পূর্ব কোণকে বলা হচ্ছে ঈশান কোণ। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। অর্থাৎ মানে উত্তরে প্রবল বাতাসে দূর দিগন্তের মেঘ গুরুগম্ভীর গর্জন করছে। নিমিষেক জোড়ে মেঘ গগন মণ্ডল। অর্থাৎ ক্ষণিকের মধ্যে মেঘ গগনে ছেয়ে গেল, অর্থাৎ গগন মণ্ডলের মধ্যে সে ছেয়ে গেল। এবং চারি মেঘ বরিশে মুষলধারে জল। চারটে মেঘ তারা মুষলধারে জল, মানে মুষলধারায় বৃষ্টি বর্ষণ করছে। এখানে চারি মেঘ এর তলায় আন্ডারলাইন করে রাখুন চারটে মেঘ কি কি, সেটা আমি আপনাদেরকে বলে দেব। ঠিক আছে? কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চ নাদে। কলিঙ্গে মেঘ উড়ে উচ্চ নাদে তারা ডাকছে, এবং প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদে। অর্থাৎ একটা মহাপ্রলয় আসবে এটা ভেবেই প্রজারা দুঃখ করছে। হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড়, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়। অর্থাৎ এই হুড় হুড় দূর দূর করে, অর্থাৎ খুব গর্জনের ফলে ঝড় উঠেছে, এবং বিপাকে ভবন ছাড়ি অর্থাৎ কোন রকম কোনো কুল কিনারা না পেয়ে প্রজারা ঘর ছেড়ে তারা দৌড় দিল। রড় মানে হচ্ছে দৌড় দেওয়া। তারপরে আছে দেখুন, যে ধুলে ধুলে আচ্ছাদিত হইল
যে ছিল হরিৎ ধুলোয় আচ্ছন্ন হয়ে গেল, যেটা ছিল হচ্ছে সবুজে পরিপূর্ণ। উল্টিয়া পরে শয্যা প্রজা চমকিত, অর্থাৎ শয্যা উল্টে পড়ছে এবং উল্টিয়া পরে শয্যা প্রজা চমকিত, অর্থাৎ এই যে সবকিছু ওলট পালট হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেটা বোঝানো হচ্ছে। আচ্ছা, কেউ কিছু বলবেন? স্যার ওটা উল্টিয়া পরে শস্য। হ্যাঁ, সরি, উল্টিয়া পরে শস্য প্রজা চমকিত, অর্থাৎ যে মানে সেই সময় যে বৃষ্টি যে সময়টা হচ্ছে, অর্থাৎ সেই সময় আসলে শস্য উৎপাদন হওয়ার একটা সময়। তাহলে মাস হিসেবে আমরা কোন কোন সময় পেতে পারি এটা? শ্রাবণ আষাঢ়। না, শ্রাবণ নয় ঠিক। শ্রাবণ মাসে তো বর্ষা এবং মেঘ হয়, সেখানে তার জন্য তো ভয় পাওয়ার কিছু নেই। এটা হচ্ছে আশ্বিন কার্তিক মাসে, যে সময় আমাদের শস্য ওঠে। উল্টিয়া পরে শস্য প্রস্ফুটিত, চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ। ঠিক আছে, আবারও দেখুন চারি মেঘের কথা বলা হয়েছে। এই চারটি মেঘ তাহলে কি না সম্বর্ত। চারটি মেঘ হলো সম্বর্ত, চারি মেঘ। এক নম্বর হচ্ছে সম্বর্ত, দ্বিতীয়টা হচ্ছে আবর্ত, তিন নম্বর হচ্ছে পুষ্কর, এটা মূর্ধন্য স হবে, হ্যাঁ। 4 নম্বর হচ্ছে দ্রোণ। আর পুরাণ অনুসারে আমরা 8টি গজরাজের কথা পাই, অষ্ট গজরাজ। অষ্ট গজরাজ কি কি আছে না? ঐরাবত, 1 নম্বর হচ্ছে ঐরাবত, 2 নম্বর হলো পুণ্ডরিক, 3 নম্বর হলো বামন, 4 নম্বর কুমুদ, লিখে নিন। 5 নম্বর হলো অজ্ঞন,